3 নম্বর ক্লাস ধূমকেতু ব্যাচের স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানাই। আর তোমরা যারা অনলাইনে দেখছো খুব মন দিয়ে ক্লাসটা করো। আজকের ক্লাস থেকে অনেক কিছু আমরা পেতে চলেছি, অনেক কিছু। মানে আজকে এমন এমন কিছু জিনিস আমি রাইটিং এ দেখাতে চলেছি, এই জিনিসগুলো তোমরা কখনোই স্কুলে বা কোথাও কখনোই দেখোনি। নর্মালি আমরা ছোটবেলা থেকে ট্রান্সলেশন করা শিখেছি, এটা থেকে এটা ট্রান্সলেশন করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দাও, ঠিক আছে। কিন্তু আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে তোমাকে বড় বড় সেন্টেন্স ট্রান্সলেশন করতে সাহায্য করবে। এটা ক্লাস 2 হবে না, ক্লাস 3। আজকে 3 নম্বর ক্লাস, এখানে ভুল করে 2 চলে এসছে। রাইটিং এর বেসিক গ্রামার গুলো শিখতে শিখতে আমরা রাইটিং এখন প্র্যাকটিস করছি, তাই তো। কিছু গ্রামার যেগুলো রাইটিং এর জন্য প্রয়োজন, সেই গ্রামার গুলো কিন্তু আমরা শিখছি এবং রাইটিং এ সেটাকে অ্যাপ্লাই করছি। তো সবার সামনে এই যে সেন্টেন্স গুলো আসছে, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো এবং সামনে যারা আছো, এই সেন্টেন্স গুলো সবার আগে লিখে নেবে। লিখে নিয়ে নিজেরা আগে সবার আগে চেষ্টা করবে। দুটো স্লাইড রয়েছে, এই স্লাইডেও রয়েছে, কিছুটা সময় দিলাম, সবাই টুকে নাও। শুধু সেন্টেন্স ট্রান্সলেশন নয়, আজকের গ্রামারে এমন অনেক কিছু আমরা শিখতে চলেছি, এই জিনিসগুলো সত্যি জানা দরকার ছিল। তো এই জিনিসগুলো আমাদের কেউ জানায়নি, ছোটবেলায় আমাকেও কেউ জানায়নি। কখনো কখনো বাংলা বাক্যে সুস্পষ্ট ক্রিয়া বা ভার্ব দেখা যায় না, হয় না এমন কিছু জিনিস। হ্যাঁ, আমি রাম, আমি শ্যাম, এখানে আমি হই রাম, ওই হই কথাটা নেই, ঠিক আছে না। আই রাম, আই শ্যাম হয়, হয় না। তো সেখানে আমাদেরকে ভার্বটাকে ধরে নিতে হবে, তাই না। তো ভার্ব হিসেবে নর্মালি আমরা তখন কি ভার্ব ধরি? বি ভার্ব ধরি। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা কিছু ধরি, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে কিছু একটা ধরি, তাই তো। আই এর সাথে অ্যাম বসে, সিঙ্গুলারের সাথে ইজ, প্লুরালের সাথে আর, এগুলো আমরা জানি বি ভার্বে, তাই তো। এখানেও সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়্যার, তাই তো। এইটুকু হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে পাস্ট টেন্স। এইসব জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার, এগুলো নিয়ে কোনো ডাউট কনফিউশন থাকা উচিত নয়। তো এই ধরনের বাংলা বাক্যে আমরা ভার্বটাকে নিজেরা তৈরি করে নেবো, সেন্টেন্স দেখেই বুঝে যাব যে কি ভার্ব এখানে আসতে পারে। যেমন দেখো, তারা, তারা দেশের গর্বিত সন্তান। দেখো, তারা দেশের গর্বিত সন্তান, এখানে কোনো ভার্ব নেই। তারা হচ্ছে কে? সাবজেক্ট, তাই তো। এখানে কোনো ভার্ব নেই, তো ভার্ব হিসেবে আমরা হয় বা হলোকে ধরে নেবো। তারা হয় দেশের গর্বিত সন্তান, এটা একদম বেসিক জিনিস। তারা দেশের গর্বিত সন্তান। আমি ট্রান্সলেট করতে গিয়ে ভার্ব খুঁজে পাচ্ছি না, আমরা করতে পারছি না ঠিকঠাক করে, আমরা ভার্বটাকে ধরে নেব। তাহলে হয় বা হলো হচ্ছে কি এখানে ভার্ব, এটা আমাকে নিজেকে ধরে নিতে হবে। তাই তার আগে কি বলবো? দে। হ্যাঁ, হয় বা হলো, এখানে আর বসাবো দে যেহেতু প্লুরাল। আর প্রেজেন্ট টেন্স চলছে, সিম্পল সাধারণ কথা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের কোনো ইয়ে নেই। প্রাউড, গর্বিত, প্রাউড সন্স অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। বেসিক জিনিস শেখাতে শেখাতে এই ক্লাসে আরো অ্যাডভান্স কিছু জিনিস আছে যেগুলো তোমরা কখনোই জানোনি, মানে কখনোই শেখোনি, সেগুলো শিখতে চলেছো। তাহলে এই যে সেন্টেন্সটা ছিল, এটা 1 নম্বর সেন্টেন্স ছিল না? তাহলে এটার ট্রান্সলেশন আশা করি সবাই পেরেছে, পেরেছে না? দু একজন ভুল করতেও পারে, করতে পারে। দে আর প্রাউড সন্স অফ দ্য কান্ট্রি। তাহলে উপরে বাক্যটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্ব না থাকায় হয় বা হলোকে ভার্ব ধরে নেওয়া কিন্তু এখানে হয়েছে। এখানে শুধুমাত্র এই 12টা সেন্টেন্স আমরা লিখেছি, তার ইংলিশ লিখছি, কিন্তু তার আশেপাশে যে কথাগুলো আমি মুখে বলছি সেই জিনিসগুলো পিডিএফ আকারে যখন তোমার কাছে থাকবে এবং রেকর্ডিং ক্লাসটা আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাচ্ছি, সেই রেকর্ডিং ক্লাসটা আমাদের কাছে থাকছে, তাহলে আমাদের আর মানে শেখার অসুবিধা কোথায়? কেউ যদি চায় আমি নিজেকে শিক্ষিত বানাবো, সে পারে না। যদি না চায়, না আমি পড়বো না, তাহলে তাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু জিনিস তো সবই রয়েছে, আমার কাছে হার্ড কপি রয়েছে, আমার কাছে ভিডিও রেকর্ড রয়েছে। বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আমরা ভার্ব কি করে পাই? এখানে ভার্ব তো নর্মালি নেই, ভাই ভার্ব দেখতেই পাচ্ছি না। তো হয় বা হলোকে আমরা ভার্ব হিসেবে ধরে নেব। বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বা বই হয় আমাদের ভালো বন্ধু। তাহলে বুকস, এখানে বই মানে তো একটা দুটো বই না, অনেক বইকে বোঝাচ্ছে। তাহলে বুকস আর আমাদের আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এই বেসিক জিনিসটা আশা করি সবাই পেরেছে এবং পারছে, তাই তো। অনেকে মনে এটাও পারেনি নাকি? কে কে পারেনি? হ্যাঁ, কাটবে না, ওটাও ঠিক এটাও ঠিক, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক আছে, সুস্পষ্ট ভার্ব এখানে নেই। কেউ কথা বলতে হলে আমার সাথে বল, নিজেদের সাথে কেউ কথা বলবি না। সুস্পষ্ট ভার্ব এখানে নেই, তাই আমরা হয় বা হলোকে ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তো এই জিনিসটা আমরা তো বেসিক জিনিস বুঝলাম। হ্যাঁ, ভার্ব না থাকলে ভার্বকে আমরা ধরে নেব। কিছু ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কাকে পাই না? সাবজেক্ট। এই যে সাবজেক্ট অথবা অবজেক্ট,
সেন্টেন্সে পাই না। সেন্টেন্সে ভ্যারাইটিস হতে পারে। নর্মালি বেসিক যেটা, একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো। কিছু টেন্স মানে কিছু সেন্টেন্সে ভার্ব থাকবে না, ভার্বটাকে আমি ধরে নেবো। সেটা নিজের ক্রিয়েটিভিটি, যে আমি কতটা পারি তার উপর ডিপেন্ড করছে আমি ভার্বটাকে ধরতে পারবো কিনা। কিছু সেন্টেন্সে সাবজেক্টই থাকবে না, সাবজেক্টটাকে বুঝে নিতে হবে কে সাবজেক্ট। কিছু সেন্টেন্সে অবজেক্টই থাকবে না, অবজেক্টটাকেও নিজেকে বুঝে নিতে হবে। তো সেই এক্সাম্পলের মধ্যে দিয়ে জিনিসগুলো বলছি যাতে তোমরা এই এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো অনেক সেন্টেন্সে নিজেরা সাবজেক্ট নিজের মতো করে বানিয়ে নিতে পারো, অবজেক্ট নিজের মতো করে বানাতে পারো। তো তার জন্য এই এক্সাম্পল গুলো দেখতে হবে। কিভাবে খুশি করতে পারি তোমায়, এইটার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো ট্রান্সলেশনে এমন কোনো ব্যাপার নেই, মাও বলেনি আমিও বলিনি, স্যার মানে স্লাইড নিয়ে এসছে, আমরা ইংলিশটা পেয়ে গেছি লিখে দিলাম হয়ে গেল ক্লাস শেষ, না। কোনো বাধ্যবাধকতা নেই, আমরা ভালো করে বুঝবো। করতে পারা, করতে পারা হচ্ছে ভার্ব, তাই তো, করতে পারা হচ্ছে ভার্ব। তোমায়, তোমায়টা কি, তোমায়টা কি মানে তুমি কিভাবে খুশি হতে পারো, তাহলে তোমায়টা হচ্ছে অবজেক্ট, তাই না। করতে পারি হচ্ছে ভার্ব। আমরা আগের দিন শিখেছিলাম না ভার্বকে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে ভার্বকে প্রশ্ন করো কে বা কারা দিয়ে। করতে পারে, কে করতে পারে, কে করতে পারে, এখানে আছে, এখানে আছে, নেই। কে বা কারা করতে পারে, নেই, তাহলে সাবজেক্ট নেই। নর্মালি আমি সেন্টেন্সে বুঝতেই পারছি সাবজেক্টটা কে হতে পারে, কে হতে পারে। কিভাবে খুশি করতে পারি তোমায়, যখন এই কথাটা তোমার দিকে তাকিয়ে বলছি মানে আমি তো বলছি আমি তোমাকে কিভাবে খুশি করতে পারি, এই আমিটাকে ধরে নিতে হবে, তাই তো। আর একটা জিনিস, এটা তাহলে আমি আছে স্যার, তাহলে আমি আই সামনে বসিয়ে দিই না, সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় না, কি দিয়ে শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে হেল্পিং ভার্ব। হ্যাঁ, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এই তো স্ট্রাকচার, বাদ বাকি অংশ তারপরে বসবে। তাহলে আমরা প্রথমে কি বসাবো, প্রথমে আমরা কিভাবে, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এটাকে কি বলবো, হাউ, তাই তো, হাউ। এটুকু ক্লিয়ার সবার। হ্যাঁ, তাহলে হাউ বসিয়ে দিলাম। এবার হেল্পিং ভার্ব চাই, পারা, পারা অর্থে আমরা ক্যান বসাই। হ্যাঁ, তাহলে ক্যান বসিয়ে দিলাম। এবার আমি, আমি হচ্ছে আই। এবার মেইন ভার্ব, এই যে মেক হচ্ছে মেইন ভার্ব। এবার মেইন ভার্বের এখানে ফার্স্ট ফর্ম বসবে, কেন, কে বলতে পারবে, এখানে মেক কেন বসলো, মেড কেন বসলো না। হ্যাঁ, মোডাল ভার্ব, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। হাউ ক্যান আই মেক ইউ, তাহলে ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসালাম, তারপর হেল্পিং ভার্ব বসালাম, তারপর সাবজেক্ট বসালাম, তারপর মেইন ভার্ব বসালাম, তারপর অবজেক্ট, আর তারপর বাদ বাকি অংশ। ক্লিয়ার সবার। সেন্টেন্স তৈরি করতে পারবো আমরা। সে ডেকেছে তাই না গিয়ে পারি না, এই সেন্টেন্সটা ভালো করে দেখো, এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। সে ডেকেছে তাই না গিয়ে পারি না, দেখো দুখানা আমরা এখানে অংশ দেখতে পাচ্ছি না, দুটো অংশ তো। হ্যাঁ, দুটো পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, দুটো পার্টে দেখো কি উজ্জ রয়েছে, কি উজ্জ রয়েছে, সে ডেকেছে, সে তো সাবজেক্ট, তাই না। ডেকেছে হচ্ছে কি ভার্ব, এখানে তাহলে কি নেই, অবজেক্ট নেই, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মিসিং। আচ্ছা, এই পার্টে কে নেই, এই পার্টে কে নেই, এই পার্টে দেখো পারি না, পারি না হচ্ছে ভার্ব, মানে এই যে যাওয়াটা, যাওয়াটাকে এখানে ভার্ব ধরতে পারি, গিয়ে মানে না গিয়ে পারি না। ঠিক আছে, এখানে কি নেই তাহলে, এখানে সাবজেক্ট নেই। তো নরমালি বুঝতে পারছি এখানে অবজেক্ট নেই, এখানে সাবজেক্ট নেই। এবার এই সেন্টেন্সে কি এমন ব্যাপার আছে, এই সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট প্রথম অংশে, অবজেক্ট। হুম, এখানে সে ডেকেছে কাকে, সে ডেকেছে কাকে, আমাকে, আমি, আমি প্রথম অংশ অবজেক্ট, আবার আমি দ্বিতীয় অংশে সাবজেক্ট। তাহলে সে ডেকেছে আমায়, আমি অবজেক্ট, আবার আমি তো না গিয়ে পারছি না, আমার যাওয়াটাই তো কথা হচ্ছে, তাহলে আমি আবার পরের অংশে সাবজেক্ট। তাহলে আমি যখন অবজেক্ট হয়ে যাচ্ছি তখন অবজেক্ট ফর্মে কি বসাবো, মি। আর আমি যখন সাবজেক্ট হব সাবজেক্ট ফর্মে কি বসাবো, আই। এটা সবাই আমরা জানি তো। আচ্ছা, এবার এখানে কি দেখতে পাচ্ছি দেখো ভালো করে, আমি যেটা বললাম সেটাই লেখা আছে। কেন এই লেখাগুলো রেখেছি, কারণ পিডিএফটা তোমরা পাবে, পিডিএফটা বাড়িতে নিজেরা পড়ে নিয়ে অনেক কিছু বুঝতে পারবে।
এই বাক্যে কাকে ডেকেছে তার উল্লেখ কিন্তু নেই, অর্থাৎ বাক্যের অবজেক্ট নেই, তাই বাক্যের অবজেক্ট হিসেবে আমরা আমাকে বা মি ধরে নিতে হবে, আমাকে বা মি ধরে নিতে হবে। আবার কে না গিয়ে পারে না তারও উল্লেখ নেই, অর্থাৎ দ্বিতীয় অংশে সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট হিসেবে আমি আইকে ধরে নেব। ঠিক আছে, ধরে নেওয়া যেতে পারে। সুতরাং বাক্যটি তাহলে কিরকম হবে, সে ডেকেছে আমায়, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, ডেকেছে মানে এটা কোন টেন্সের আওতায় আমরা নিতে পারি, কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা যেটা আমার এখনো মনে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভি3। তাহলে হি হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ বসালাম, এবার হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হি হ্যাজ কল্ড, কাকে ডেকেছে, মি, আমাকে ডেকেছে, তাহলে আমি হচ্ছি অবজেক্ট, তাহলে আমি এখানে অবজেক্ট হিসেবে বসে পড়লাম। তাই, তাই মানে সো, সুতরাং, এর আমরা জানি, সুতরাং তাহলে এখানে আমি ধরে নেবো, আমি না গিয়ে পারি না মানে আমি না গিয়ে পারি না, তাহলে আমি হচ্ছে আই। হ্যাঁ, তাহলে না পারা, এই যে না পারা হচ্ছে ক্যান নট, ক্যান নট বাট গো, কেন এরকম হলো, গেলাম না, পারলাম না, মানে যেতে আমায় হলো, যাব না কিন্তু যেতে হলো, এইরকম যখন সেন্স আসবে তখন আমরা ক্যান নট বাট, হ্যাঁ সেন্সটা বুঝতে হবে, ক্যান নট, ক্যান নট মানে না যাব না, গো যেতে হলো, তাহলে ক্যান নট বাট যাব না কিন্তু গেলাম, কারণ সে ডেকেছে আমি না গিয়ে পারলাম না। বাংলা বাক্যে দ্বিরুক্ত ক্রিয়া, এই একটা সুন্দর জিনিস আমরা এখানে এবার শিখতে চলেছি, আরো ভালো জিনিস, আমরা প্রথম থেকে ছোট ছোট স্টেপ বাই স্টেপ এবার এগোচ্ছি, কিন্তু হ্যাঁ এখানটা আমি আরো ভালো জিনিস একটা শিখতে চলেছি, নতুন একটা জিনিস। তো বাংলা বাক্যে দ্বিরুক্ত ক্রিয়া মানে ক্রিয়া দুবার ব্যবহার হচ্ছে। হ্যাঁ, সঞ্চিতা বলছে আমি নাচতে নাচতে পড়তে এসেছি, হ্যাঁ তাহলে নাচতে নাচতে, নাচা হচ্ছে কাজ তো ভার্ব, আবার বলছে নাচতে, তাহলে দুটো নাচতে, তাহলে কি আমরা ট্রান্সলেট কি করে বলবো, সঞ্চিতা ডান্সিং ডান্সিং, হ্যাঁ সঞ্চিতা ইজ কামিং ডান্সিং ডান্সিং হবে। তো সেক্ষেত্রে কি করব দেখো, তো একই ক্রিয়া দুবার যখন উল্লেখ থাকলেও ইংরেজিতে তাকে একবার উল্লেখ করতে হয়, বাংলায় দুবার ব্যবহার করলে কিন্তু ইংরেজিতে একবার হবে, এবং সেক্ষেত্রে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, এইখানেই আমরা যে নর্মালি টেন্স যেটা বুঝি, স্যার আমাদের সারা জীবন একই কথা বলছে, ভার্বের সাথে আইএনজি বসবে না, ভার্ব প্লাস আইএনজি, যখনই দেখবো এটা কন্টিনিউয়াস টেন্স তার আগে এম ইজ আর, হ্যাঁ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার অথবা হেল্পিং ভার্ব কিছু না কিছু বসবে, কিন্তু সব সময় কিন্তু সেটা নয়, কিছু ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অনেক কিছু তো হতে পারে, কত কিছু বলা হয়েছে। তো ছোট ক্লাসে আমরা ওটাই শিখবো, কিন্তু আস্তে আস্তে যখন আপডেট হবো তখন ভার্বের আইএনজিটা কত জায়গায় কত রকম ভাবে ব্যবহার করা যায়। শিশুটি নাচতে নাচতে আমার কাছে আসলো, হ্যাঁ তাহলে আমরা সবার আগে কি খুঁজবো, ভার্ব খুঁজবো, ভার্ব, ভার্বকে দিয়ে প্রশ্ন করলে তো সাবজেক্ট অবজেক্ট সব পেয়ে যাবো, সাবজেক্ট খুঁজলে তুমি সবকিছু পাবে না, ভার্ব খোঁজো সবার আগে, ভার্ব কোনটা, আসলো, আসা, আসা হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ ভার্বকে প্রশ্ন করব কে বা কারা, তাহলে কে আসলো, শিশুটি, তাহলে শিশুটি হয়ে গেল সাবজেক্ট। এবার অবজেক্ট খুঁজবো, অবজেক্ট কিভাবে পাবো আমরা, এই সেন্টেন্সে স্যার অবজেক্ট নেই, এই সেন্টেন্সে অবজেক্ট নেই, অবজেক্ট নেই, তাহলে প্রমাণ করি, কিভাবে অবজেক্ট পাবো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, এর আগের ক্লাসে হয়েছে আমরা ভুলে গেছি, আমরা কতটা প্র্যাকটিস করিনি তার অভাব, আমি বলবো না। আচ্ছা তাহলে সাবজেক্ট হচ্ছে দা বেবি, হ্যাঁ আচ্ছা আসলো, আশাকে কি বলে, আসলো মানে তার আশা কমপ্লিট, ঠিক আছে, এখানে আমি দু রকম সেন্টেন্স, দু রকম টেন্স কিন্তু ব্যবহার করা যেতে পারে, পাস্ট টেন্স ব্যবহার করা যেতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করা যেতে পারে, তাই না, এই মাত্র আসলো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ কাম, অথবা এসেছিল কেম, তাই তো, তাহলে এখানে এসেছিল মানে কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনা, তো সেটা আমি বর্ণনা দিচ্ছি তাই আমি এসেছিল ধরলাম, তাহলে দা বেবি কেম, হ্যাঁ কার কাছে আসলো, আমার কাছে, তাহলে আমার কাছে নির্দিষ্ট দিকেই যাচ্ছে সে, মানে সে যেখান থেকে বেরিয়েছে তার উদ্দেশ্য আমার কাছে আসা, নির্দিষ্ট দিক, তাই টু বসলো, তাহলে টু মি, এই যে ডান্সিং বসিয়ে দিলাম, এই নাচতে নাচতের জন্য আমরা ডান্সিং, তাহলে দুবার আমাকে ডান্সিং ডান্সিং দুবার আমরা লিখবো না, হ্যাঁ এবং তার স্থানটা বুঝে গেলাম কোথায়, তার স্থানটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপরে সে যে দিকটা বোঝাচ্ছে মানে অ্যাডভার্ব বা প্লেস বা টাইম যা বোঝাচ্ছে সেটা বসানোর পর তারপর লাস্টে সেটা বসাবো, ক্লিয়ার সবার, তাহলে এটা আমরা বুঝে গেছি। পরেরটা দেখো, ডাইনি, তিন ডাইনি একটি গান গাইতে গাইতে ম্যাকবেথের সামনে হাজির হলো, এটা ক্লাস 1 এর এই
এটা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে ওদের টেক্সট বই আছে, ম্যাকবেথ, র্যাপিড রিডারে। খুব সুন্দর বড় একটা গল্প, সেই গল্পের একটা লাইন এখানে লেখা হয়েছে। তাহলে 3 ডাইনি একটি গান গাইতে গাইতে, এই যে গাইতে গাইতে আসলো না, আমরা তো জিনিসটা অনেকটা বুঝতে পারছি না, ম্যাকবেথের সামনে মানে হাজির হলো। তাহলে সবার আগে আমি কি খুঁজবো? ভার্ব। ভার্ব কোনটা? হাজির হওয়া, তাই না? হাজির হওয়া। আমি এটার দিকে তাকাচ্ছি, আমরা উত্তরের দিকে তাকিয়ে উত্তর লিখে বসে থাকবো না, মূর্খ বানাবো না নিজেকে। আমি যেটার দিকে বলছি সেটার দিকে তাকাও। হাজির হলো, হাজির হলো কি? ভার্ব। কে বা কারা? কে বা কারা? কে, এই যে কারা, কারা, এই যে 3 ডাইনি, 3 ডাইনি, তাহলে কি হয়ে গেল? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। এদের স্থানই তো প্রথমে, তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবো। 3 উইচেস। উইচ মানে হচ্ছে ডাইনি, অনেক কটা ডাইনি, তাই উইচেস। নতুন একটা ওয়ার্ড পেলাম আমরা। আচ্ছা, হাজির হলো, হাজির হওয়াকে বলে অ্যাপিয়ার হওয়া, অ্যাপিয়ার। যেহেতু পাস্ট টেন্স, মানে হাজির হয়েছিল, হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যাপিয়ার্ড। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা কি করব? হ্যাভ অ্যাপিয়ার্ড। দুরকম টেন্স হতে পারে, যে কিছুক্ষণ আগে হাজির হলো, কিন্তু এটা ম্যাকবেথের সেই পুরনো অনেকদিন আগে কাহিনী বলা হচ্ছে, তো সেই সেই হিসেবে আমরা শুধু সিম্পল পাস্ট করব। তাই আমরা ভার্বের কি করলাম? সেকেন্ড ফর্ম করলাম, ভার্বের সেকেন্ড ফর্ম। এই যে ইডি যুক্ত হয়ে গেছে না, 3 উইচেস অ্যাপিয়ার্ড। আচ্ছা, কারোর সামনে হাজির হয়েছে, তাহলে বিফোর। কার সামনে? বিফোর মানে হচ্ছে আগে, কারোর আগে। ম্যাকবেথ, এই ম্যাকবেথ হয়ে গেল কে? অবজেক্ট, তাই তো? ম্যাকবেথ হয়ে গেল অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা কি করে পেলাম? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেলাম, বলো দেখি। হুম, ম্যাকবেথ কোনো একজনের নাম, হ্যাঁ, তার কাছে। তাহলে 3 উইচেস অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ। আচ্ছা, এবার এই যে সিঙ্গিং, সিঙ্গিং এ সং, এই যে মানে গান করতে করতে, এখানে আমি কি লিখলাম? সিঙ্গিং। আমরা কখনো কখনো কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এখান থেকে নতুন জিনিস আরো কিছু জানতে পারছি। এইটা তো আরো দারুণ জিনিস, এখানে আরো নতুন কনসেপ্ট, যেটা আমরা কখনো কোনো বইয়ে কোনো টিচার নামে কখনোই বলেনি। দেখো, নতুন একটা জিনিস দেখো, আমরা কখনো কখনো কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে থাকি। অতিরিক্ত, শুধু সিঙ্গেল নাউন হয়, নাউনের সাইজটা হয় অনেক বড়, বা নাউনটা সিঙ্গেল, তার সাথে আরো কিছু জুড়ে একটা বড় সাবজেক্ট তৈরি হচ্ছে, একটা বড় অবজেক্ট তৈরি হচ্ছে, তাই না? তো নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন আমরা যোগ করে নাউনের সাইজটাকে আরো বড় করে দিই, অতিরিক্ত তথ্য যোগ করে থাকি, যা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা পার্টিসিপেল ফ্রেজ নামে পরিচিত। সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে বলে, কারণ নাউন সম্বন্ধে কিছু যদি বলা হয় সেটা অ্যাডজেক্টিভই হবে, এবং যদি সেটা বড় একটা লাইন হয় তাহলে সেটা ফ্রেজ হবে না। ফ্রেজ ক্লজ তো আমরা জানি। তো এটা কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা পার্টিসিপেল ফ্রেজের কাজ করতে পারে। এই ধরনের ফ্রেজ গঠন করা, নাউন বা প্রোনাউনকে বর্ধিত করার পদ্ধতি প্রধানত 3 প্রকারের হতে পারে। কি বুঝলাম? 3 রকম ভাবে আমরা নাউনটাকে বড় করতে পারি। 3 রকম, এই 3টে রকম জানা সবার খুব প্রয়োজন। দেখো, এই জিনিসগুলো একটু জানলে সেন্টেন্স তৈরি করার সময় তোমরা খুব সহজে তৈরি করতে পারবে। খুব জানা দরকার কোন 3টে পদ্ধতিতে আমরা নাউনটাকে বড় করতে পারি। প্রথম যে 1 নম্বর পদ্ধতি, দেখো, নাউন বা প্রোনাউন যে থাকছে তার সাথে আমরা কি যোগ করবো? প্রিপজিশন যোগ করে দেবো, এবং তার সাথে অন্যান্য তথ্য দিয়ে একটা বড় নাউন বা সাবজেক্ট তৈরি হলো বা অবজেক্ট তৈরি হলো। প্রথম কাজ কি? নাউনটাকে আমি বড় করব। কি করে করব? নাউনের পরে কি করব? নাউন বা প্রোনাউনের পরে কি করব? একটা প্রিপজিশন বসাবো, তারপরে কিছু এক্সট্রা অংশ বসিয়ে সেটাকে বড় করে দেবো। প্রথম কাজ হচ্ছে প্রিপজিশন। প্রথম কাজ নয়, মানে প্রথমত এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, 2 নম্বর আমরা কি করতে পারি নাউনটাকে বড় করার জন্য? নাউন বা প্রোনাউনের পরে ভার্বের আইএনজি বসাবো, এবং তারপরে অন্যান্য তথ্য বসাবো। হ্যাঁ, আর 3 নম্বর হবে নাউন বা প্রোনাউনের পর ভার্বের থার্ড ফর্ম বসাবো এবং অন্যান্য তথ্য বসাবো। এবার এখানে বিষয়টা, এটা এই 3টে জিনিস বুঝতে পারলে সত্যি বলছি তোমরা একটা অ্যাডভান্স স্তরের ইংলিশ রাইটিং ক্লাসের একটা মজা পেতে চলেছো। এই জিনিসগুলো স্যার আমাদের কেউ বলেনি। বলেছে তোদের কেউ কখনো কোথাও পড়েছিস নাউনটাকে বড় করব কি করে? তাহলে নাউন প্রোনাউনের পরে আমি প্রিপজিশন, অন্যান্য তথ্য বসাবো। সেটা কি করে বুঝবো? সেটা তোমরা সেন্টেন্সটা দেখলেই বুঝে যাবে কোন সেন্টেন্সে প্রিপজিশন বসাতে হবে, প্রিপজিশন বসাতে হবে। টেবিলের ওপর পড়ে থাকা বইটি আমাকে শিক্ষিত করে দিয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টেবিলের ওপর মানে পড়ে থাকা বইটি, আর ওই সাবজেক্টের মধ্যে যদি নাউন খুঁজি, নাউন হচ্ছে বইটি। তাহলে বইটি পড়ে আছে কোথায়? টেবিলের ওপর। তাহলে বইয়ের সাথে এখানে আমি কি বসাবো? দ্য বুক, দ্য বুক অন দ্য টেবিল।
হ্যাঁ, তাহলে এখানে বুকের পর বুক নামক নাউনের পরে কি বসালাম? অন, প্রিপজিশন। দা টেবিল, বাদ বাকি অংশ। বাংলায় বোঝাচ্ছি, বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে এখানে নাউনের পরে আমরা প্রিপজিশন বসিয়ে বাদ বাকি অংশ বসিয়ে একটা বড় সাবজেক্ট তৈরি হলো। ক্লিয়ার? তো একই রকম ভাবে নাউন আর প্রোনাউনের পরে ভার্বের আইএনজি থাকবে এবং অন্যান্য তথ্য থাকবে, থেকে একটা বড় সাবজেক্ট তৈরি হলো, অথবা সেটা অবজেক্টও তৈরি হতে পারে। আর একটা কি, ভার্বের থার্ড ফর্ম বসবে, সেটাও সাবজেক্ট বা অবজেক্টের কাজ করবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার প্রিপজিশন তো বুঝলাম, যে টেবিলের ওপর পড়ে থাকা বইটি, তাহলে ভার্বের সাথে কখন আইএনজি বসাবো আর কখন ভার্বের থার্ড ফর্ম বসাবো? এই দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্বের সাথে কখন আইএনজি বসাবো আর কখন আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো, কেউ জানে? কেউ বলতে পারবে? এই দুটো জিনিস জানতে পারলে তুমি একটা মানে লেভেল তোমার আপ হয়ে গেল। নাউন বা প্রোনাউনটা মানে আমি বলতে চাইছি, দেখো একটা এই ধরো এরকম একটা সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্সে ধরো তিনটে পার্ট রয়েছে। প্রথম পার্টে রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট একটু বড় সাইজের, তারপর রয়েছে ভার্ব, তারপর রয়েছে অবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্টের মধ্যে একটা নাউন রয়েছে, সাবজেক্টের মধ্যে কি রয়েছে? নাউন। নাউনের সাথে আরো বাদ বাকি কিছু অংশ রয়েছে, সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই নাউনের পরে যদি কোনো ভার্ব বসাতে হয়, নাউনের পরে ভার্ব বসালে কি সেই ভার্বটাকে এই ভার্ব হবে এমনটা তো নয়, সবসময় এমনটা কেন হবে? এইটা হচ্ছে মূল ভার্ব আর এইটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের পর একটা ভার্ব বসাতে হবে, সেই ভার্ব হচ্ছে এইটা। আবার সাবজেক্টের সাইজ যখন বড় হচ্ছে তখন সেই সাবজেক্টের মধ্যে একটা নাউন থাকবে, সেই নাউনের পরেও একটা ভার্বের প্রয়োজন আছে। তো সেই ভার্বটা কখনো হবে ভার্বের থার্ড ফর্ম, কখনো ভার্বের আইএনজি। তো সেই ভার্বের থার্ড ফর্মের আগে কখনো হ্যাভ হ্যাজ বসাতে হবে না। ক্লিয়ার? ভার্বের থার্ড ফর্ম আমরা সাবজেক্ট বা নাউনের পরে দুম করে বসাতে পারি, তার আগে হ্যাভ হ্যাজ বসাতে হয় অথবা হেল্পিং ভার্ব বসাতে হয়। হেল্পিং ভার্ব বসালে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। কি বলছি বোঝা যাচ্ছে সবার? তাহলে কখন আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, কখন আইএনজি। ভার্বের আমরা নাউনের পর কখন আইএনজি দুম করে বসাতে পারি, একটা হেল্পিং ভার্ব দরকার না? কিন্তু এই ক্ষেত্রে তুমি বসাতে পারবে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের আইএনজি। এই জিনিসগুলোই আমাদের কাছে কনফিউশন, এইগুলোই আমরা বুঝি না। আমরা যখন কোনো একটা বড় ইংলিশ লাইন পড়ি তখন দুম করে দেখি সাবজেক্টের পর ভার্বের আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তখন আমাদের ডাউট আসে যে আমরা তো জানি ভার্বের আইএনজি কন্টিনিউয়াস টেন্সে আসে, তার আগে মানে হেল্পিং ভার্ব আসে, কিন্তু এখানে দুম করে কেন চলে আসলো? যদি কেউ পড়াশোনাটাকে ভালোভাবে নেয়, হৃদয় দিয়ে নেয়, যে আমি এমন ভাবে শিখছি আমি কাউকে শেখাবো সেই মেন্টালিটি নিয়ে, মানে আমি টিচার হওয়ার জন্য শিখছি, আমি ভালো নম্বর পাওয়ার জন্য নয়, যদি এইরকম শিক্ষার ভাবনা নিয়ে যদি আমরা শিখি তাহলে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে জাগবে। আর যদি শুধু পরীক্ষায় কয়েকটা নম্বর প্রয়োজন, তাহলে তো কিছুই দরকার নেই। তাহলে তো তোমার স্কুলে যে টিচারটা তোমাকে পড়াচ্ছে তুমি তার তার কাছে চলে যাও, যে টিচারটা তোমার স্কুলে প্রশ্ন করবে তুমি তার কাছে ভর্তি হও, তাহলেই তুমি সব থেকে বেশি নম্বর পাবে। এবং ওই নাম্বারটা নিয়ে তুমি বাড়ি বাড়িতে ঘোরোগা, কোনো কাজে লাগবে না। যে এই দেখো আমি এত নম্বর পেয়েছি, তো আমি টিউশন পড়াই, আমার কাছে আসো, বা সরকারের কাছে যাও, এই যে আমি এত নম্বর পেয়েছি আমাকে চাকরি দাও, কেউ দেবে না, কিচ্ছু দেবে না, কোনো সাড়াই তুমি পাবে না। তাহলে নাম্বার দিয়ে কিছু হয় না। আমাকে কম্পিটিটিভ এক্সামে বসে নিজেকে সেই মানে পরিচয় দিতে হবে যে আমি সেই পরীক্ষায় যদি পাশ করতে পারি তবেই চাকরিটা পাবো। তাহলে স্কুলের নাম্বারটা ম্যাটার নয়, আমরা শিখছি কাউকে শেখাবো এই মেন্টালিটি নিয়ে। বোঝা গেল? আমি শিখছি মানে আমি টিচার হব বলে, আমি ভবিষ্যতে টিচার আমার হওয়ার ইচ্ছা নেই, অন্য কিছু হব, কিন্তু টিচার তোমাকে তো হতেই হবে। তুমি তোমার মধ্যে টিচার সত্তাটা সব সময় থাকবে, কারণ তোমার একটা ফ্যামিলি তৈরি হবে আগামী দিনে, সেখানে তুমি কাউকে কিছু শেখালেই সেটা হয়ে যাবে টিচার হয়ে যাবে। তুমি তখন তুমি তোমার বাড়ির মা বা বাবাকে যদি কিছু ভালো কথা বলো, সেক্ষেত্রে তুমি তাদের কাছে কিছুক্ষণের জন্য হয়ে যাবে টিচার। তুমি যদি তোমার বাড়ির বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে কিছু একটা ইংলিশে বলো, তুমি ইঞ্জিনিয়ার হয়তো, তোমার দরকার নেই, কিন্তু তাও তুমি তোমার বাড়ির বাচ্চাটাকে বলবে না এটাকে বলে এ, এটাকে বলে বি, হ্যাঁ, তখন তুমি তার কাছে টিচার। তাহলে তুমি যদি শিখে থাকো তাহলে তাকে শেখাতে পারবে। আর যদি না শিখে শুধু নম্বরের জন্য ছোট, তাহলে তো বলবে যে স্কুলের টিচার গুলো যারা টিউশন পড়ায় তাদের কাছে ভর্তি হও, সব থেকে বেশি নম্বর পাবে। তাহলে নাম্বারটা কিন্তু ম্যাটার নয়, আমরা শিখছি। তাহলে এখানে কি দেখতে পেলাম, ভার্বের থার্ড ফর্ম আর ভার্বের আইএনজি ডাইরেক্ট নাউনের পরে বসে সেটা একটা বড় সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে কখন ভার্বের থার্ড ফর্ম আর কখন আইএনজি বসবে। দেখো, এই যে বড় সাবজেক্টের মধ্যে যে নাউনটা থাকছে, ভালো করে বুঝবে এই কথাটা, যে নাউনটা থাকছে সেই নাউনটা যদি নিজে কাজ করে তাহলে ভার্বের আইএনজি। আর যদি তাকে দিয়ে অন্য কেউ কাজ করায়, মানে সে কাজ করছে না, মানে সে হচ্ছে অবজেক্টের মধ্যে এখানে পড়ে রয়েছে,
তখন ভার্বের থার্ড ফর্ম বসবে। আমরা পরবর্তী স্তরে চলে গেলাম রাইটিং এর এই দুটো কথা শোনার মধ্যে দিয়ে। এবার আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসগুলো বোঝাবো, কোনো ব্যাপার নেই। আমি আগে একটু জাস্ট একটা রাফ ধারণা দিয়ে দিলাম। কি বললাম, এই নাউনটা যদি নিজে কাজ করে তাহলে তারপরে ভার্বের আইএনজি বসবে। আর যদি সে নিজে কাজ করছে না, অন্য কেউ কাজ করছে তাকে নিয়ে আর কি, হ্যাঁ, তখন ভার্বের থার্ড ফর্ম বসবে। এই দুটো জিনিস শেখার সাথে সাথে আমরা পরবর্তী স্তরে চলে গেলাম রাইটিং এর, যেটা অনেকেই বলে না, অনেকেই জানে না। এগুলো জানতে হবে, নাহলে বড় সেন্টেন্স তৈরি করতে পারবো না আমরা। চলো এবার এই জিনিসটাই আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যখন নাউন নিজে ক্রিয়া সম্পাদন করে, যেটা আমি বললাম, হ্যাঁ, তখন নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল। মনে থাকবে, নাউন নিজে কাজ সম্পন্ন করছে তখন প্রেজেন্ট পার্টিসিপেল। এক্সাম্পল দেখবো স্যার, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখো, আকাশে ওরা পাখিগুলো, আকাশে ওরা পাখিগুলো, আকাশে ওরা পাখিগুলো কোথায় গেল, তারপরে বাদ বাকি অংশ। আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি সেট করেছি, এক্সাম্পল সেট করি জাস্ট। এটা আমি, এটা কি একটা সাবজেক্টের পার্ট? এখানে ভার্ব আর অবজেক্ট নেই, নিচে সেন্টেন্স গুলোতে আছে, আমার খেয়াল নেই। তো আকাশে ওরা পাখিগুলো, এটাকে কি বলবো, একটা সাবজেক্ট। এরাই কিছু একটা করবে। আকাশে ওরা পাখিগুলো আমার বাড়িতে এসেছিল, হ্যাঁ, তাহলে আকাশে ওরা পাখিগুলো হচ্ছে কি সাবজেক্ট, তাই তো, এরাই তো কাজ করছে। এবার এই সাবজেক্টটা নিয়ে আমি গবেষণা করছি। দেখো, এই সাবজেক্টের মধ্যেও অনেক কিছু রয়েছে, তো শুধু পাখিগুলো নয়, আকাশে ওরা পাখিগুলো না। তাহলে এইখানে দেখো, পাখিগুলো কি নিজেরা কাজ করছে? পাখিরা নিজে নিজেই তো আকাশে উঠছে, পাখি তো নাউন, পাখিরা তো নিজেরাই কাজ করছে, পাখিরা তো নাউন। এই জিনিসটাই বোঝাতে চাইছে। দেখো, দা বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, বোঝা গেল আমি যেটা বোঝাতে চাইছি। এখানে দেখো, বার্ডস এর পরে আমরা কিন্তু কোনো রকম এম, ইজ আর, ওয়াজ আর কিচ্ছু বসালাম না, ডাইরেক্ট ফ্লাইং, এবং এটা 100% কারেক্ট। তাহলে এই যে অংশটাই পুরো সাবজেক্টের মধ্যে আমরা কি পেলাম, একটা নাউন পেলাম, এই যে নাউনটা, হ্যাঁ, এবং এই নাউনের পরে আমরা একটা ভার্ব বসাতে হবে এখানে। সেই ভার্বটা ডাইরেক্ট আইএনজি হবে। কেন হবে? কারণ নাউনটা নিজে নিজেই কাজ করছে। দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। আশা করি তোমরাও বুঝতে পারছো। এই যে জিনিসটা বললাম, এটা আমি আবার বলছি, এটা পরবর্তী নেক্সট লেভেলের একটা ইংলিশ রাইটিং এর একটা আমাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা মন খুলে লিখতে পারবো, তার একটা দিক বা পথ বলা যায়। ভালো সুন্দর একটা জিনিস জানতে পারলাম। এটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এবার পরের অংশটার দিকে তাকাও। পরের অংশটা, নাউন বা প্রোনাউনের পরে ভার্বের থার্ড ফর্ম কখন, যেটাকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপেল। ভার্বের থার্ড ফর্মকেই তো পাস্ট পার্টিসিপেল বলি। তাহলে নাউন বা প্রোনাউনের পরে ভার্বের থার্ড ফর্ম কখন হবে? তারপরে কি হবে, অন্যান্য তথ্য বসবে। তো মানে যখন নাউন নিজে নিজে ক্রিয়া সম্পাদন করতে পারে না, যেটা বলছিলাম, বরং বরং কি কারো দ্বারা সম্পন্ন হয়, হ্যাঁ, তখন সে নিজে করতে পারছে না, কারো দ্বারা সম্পন্ন হয়, তখন নাউনের পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল বসে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল বসে, ব্যবহার করতে হয়। এখানে নাউন আর নিজে নিজে কাজ করতে পারছে না, তাই তো। এখানে নাউন নিজে কাজ করছিল, তাহলে নাউনের পরে ভার্বের আইএনজি। এখানে নাউন নিজে কাজ করতে পারবে না, তখন নাউনের পরে ভার্বের থার্ড ফর্ম। এবং পুরো একটা যে বড় পার্টটা হবে, সেটা হয়তো সাবজেক্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে। কক্ষটির ভেতরে মজুত করা খাদ্যদ্রব্য, কক্ষটির ভেতরে মজুত করা খাদ্যদ্রব্য, এইটুকু অংশ হচ্ছে আমাদের সাবজেক্ট। কক্ষটির ভেতরে মজুত করা খাদ্যদ্রব্য, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। তাহলে সেন্টেন্সটা এটা নিজেরা তৈরি করি। কক্ষটির ভেতরে মজুত করা খাদ্যদ্রব্য তাদেরকে দেয়া হলো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, দেয়া হলো ভার্ব, তাদেরকে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, এত বড় সাবজেক্ট, এবার এই সাবজেক্টটাও তো আমাকে লিখতে হবে। এই সাবজেক্টটা লিখতে গেলে সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমার কি দরকার, নাউন খুঁজে বার করতে হবে। এই সাবজেক্টের নাউন কোনটা বলো দেখি? খাদ্যদ্রব্য, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাম। তাহলে এটা কি বলবো, দা ফুডস। এবার খাদ্যদ্রব্য কি নিজে নিজে কাজ করে? হ্যাঁ, তাহলে খাদ্যদ্রব্য নিজে মজুদ হচ্ছে নাকি তাকে অন্য কেউ মজুদ করছে? ব্যাস, এইটা হচ্ছে টু দা পয়েন্ট। তাহলে এখানে আমি কি করব, স্টোরড লিখবো, এখানে স্টোরিং করা যাবে না। বোঝা গেল? তাহলে দা ফুডস স্টোরড ইন দা রুম,
ঘরের মধ্যে ইন, ব্যাস হয়ে গেল, আমরা এত বড় সাবজেক্ট লিখে দিলাম। তাহলে এখানে কি বুঝতে পারছি আমরা, টেবিলের ওপরে বইগুলো আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে, যেটা আমরা এটা পরবর্তী এক্সাম্পল, তাই তো? আচ্ছা, এইটুকু তো আমরা বুঝতে পারলাম। তাহলে ভার্বের আইএনজি, ভার্বের থার্ড ফর্ম, এইটুকু নিয়ে কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, কারো সমস্যা আছে? টেবিলের উপরের বইগুলো আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে, টেবিলের উপরের বইগুলো আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। দেখো এখানে এত বড় একটা সাবজেক্ট, টেবিলের ওপরের বইগুলো, টেবিলের ওপরের বইগুলো, তাই তো? ভার্ব কোনটা বলো দেখি? ভার্ব হচ্ছে সাহায্য করে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। কাকে সাহায্য করে? আমাকে সাহায্য করে, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে বাদ বাকি পার্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এবার আমরা সেন্টেন্সটা তৈরি করব। সবার আগে আমার কি দরকার? সবার আগে আমার দরকার হচ্ছে সাবজেক্ট, টেবিলের ওপর বইগুলো, এই সাবজেক্ট হচ্ছে টেবিলের ওপর বইগুলো। এবার টেবিলের ওপর বইগুলো এটুকু তো ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে নাউন কোনটা? বইগুলো হচ্ছে নাউন, তাহলে যে দা বুকস। হ্যাঁ, এবার বইগুলো নিজে নিজে কাজ করছে, এখানে কোনো ভার্ব নেই তো। টেবিলের ওপর বইগুলো, কোনো ভার্ব আছে? তাহলে ভার্ব নেই, তাহলে ভার্বের থার্ড ফর্ম কি, ভার্বের আইএনজি ভাবার দরকার নেই। তাহলে এখানে কি প্রয়োজন? এখানে একটা প্রেপজিশন প্রয়োজন, প্রিপজিশন বা প্রেপজিশন প্রয়োজন। তাহলে বইগুলো কোথায় আছে? কোনো কিছুর ওপরে, তাই অন দা টেবিল, ব্যাস হয়ে গেল। টেবিলের ওপর বইগুলো, দা বুকস অন দা টেবিল। কি সুন্দর না? এখানে আমাদের ভার্বের দরকার নেই, আমরা কিন্তু প্রিপজিশন দিয়ে সেন্টেন্সটাকে বড় বানিয়ে দিলাম। তারপর ভার্ব হচ্ছে কি, সাহায্য করে। তাহলে বইগুলো প্লুরাল, তাই আমরা হেল্প লিখলাম, এখানে হেল্পস তো লিখবো না, লিখবো? আচ্ছা, অবজেক্ট হচ্ছে আমাকে, আমাকে হচ্ছে মি, সাহায্য করে আমাকে মি। আর বাদ বাকি এক্সটেনশন মানে বাদ বাকি ইংরেজি শিখতে, লার্ন ইংলিশ। তাহলে দা বুকস অন দা টেবিল, কি সুন্দর হয়ে গেল। তারপর ভার্ব হচ্ছে হেল্প, মি হচ্ছে অবজেক্ট। এখানে লার্নকে তুমি টু লার্নও লিখতে পারো, শিখতে তয়কারে তে, তাই না? শিখতে সাহায্য করে, বা টু লার্নও লিখতে পারো, শুধু লার্নও লেখা যায়, লার্ন ইংলিশ। ব্যাস কমপ্লিট সেন্টেন্সটা। পরের দিন খাতা পেন তো থাকবেই, তার সাথে আমরা যেন আগের ক্লাসটা পড়ে আসি, না পড়ে আসলে কিন্তু আমাদের ক্লাস করাটা বেকার হয়ে যাবে। তোমরা বাড়িতে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, যেটুকু ক্লাস হলো সেটা নিজেরা একবার পিডিএফটা ডাউনলোড করে নিজেরা একবার পড়ে নাও, পড়ে তারপরে পরের ক্লাসে আসো। আগের ক্লাসটা যদি একটু মাথার মধ্যে থাকে, পরের ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে।